You are watching the Bengal Fusion Social Network. ব্যথার সমস্যায় ভুগছেন এমন লোকের সংখ্যা বোধহয় ক্রমশই বাড়ছে আমাদের চারদিকেই। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে ব্যথার সমস্যাটা শুধুমাত্র বোধহয় বয়স্ক লোকেদের, 50-60 এই বয়সে না পৌঁছলে এই ব্যথা ট্যাথাগুলো হয় না। এখন কিন্তু আমরা দেখছি যে না, সেটা নয়, ব্যথা কিন্তু বাড়ছে এবং অবাক করে দেওয়ার মতো ঘটনা, যেটা অল্প বয়সীদের মধ্যেও বাড়ছে। এবং আমরা জানি এখন বিশেষ বিশেষ ধরনের প্রফেশনে, যেমন এই আইটি, এই কম্পিউটারে ঘাড় ব্যথা নিয়ে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই ঘাড় ব্যথা সম্পর্কে একটু জেনে রাখাটা খুব দরকার। আমাদের কথা বলা এই আজকের এইটা নিয়েই। নমস্কার, বেঙ্গল ফিউশন আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। আমাদের আজকের বিষয় ঘাড় ব্যথা। এই ঘাড় ব্যথার ব্যাপারটা ক্রমশ আমাদের প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই এসে বলছেন। শুরুটা যে শুধুমাত্র ঘাড় ব্যথা দিয়ে তা নয়, কাজের প্রেশার, কাজের চাপ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে শরীর খারাপগুলো হচ্ছে তার সঙ্গে ঘাড় ব্যথা থাকছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে ঘাড় ব্যথাটা বাড়তে থাকছে। আমরা কিন্তু খোঁজ নিলে দেখতে পাচ্ছি যে এই ঘাড়ের ব্যথাটা আস্তে আস্তে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যখন যারা এই আইটিতে কাজ করেন, কম্পিউটারে কাজ করেন, তাদের তো অনেকক্ষণ বসে এক জায়গায় কাজ করতে হয়। হয়তো দেখা যায় 7, 8, 9, 10 ঘন্টা তারা এক জায়গায় বসে কাজ করছেন এবং ক্রমশ সেটা অসুবিধের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই ঘাড় ব্যথা যাকে বলছি, সেটা এমনি এক রকমের ব্যথার হতে পারে। এমনি ব্যথা যদি হয় তাহলে বাইরের থেকে কিন্তু সাধারণ মেকানিক্যাল পেন আমরা যেরকম বলে থাকি সেরকম ধরনের ব্যথার মতো থাকবে, টিপলে একটু ব্যথা লাগবে, কিন্তু আর অন্য ধরনের কিছু রেডিয়েটিং পেন যাকে বলে, ছড়িয়ে পড়ার মতো ব্যথা, সেটা কিন্তু থাকে না। একটা জায়গাতেই, ঘাড়ের মাঝামাঝি জায়গাতেই ব্যথাটা থাকে। এবং কখনো কখনো হয়তো দেখা যায় যদি 2-3 দিন রেস্ট নেওয়া যায় বা বিশেষ কোনো স্ট্রেনাস কাজকর্ম না করা যায়, তাহলে ঘাড়ের ব্যথাটা কমে খানিকটা। দ্বিতীয় যে জায়গাটা হয় সেটা হচ্ছে একটা রেডিকুলোপ্যাথি বলা হয়, অর্থাৎ এইটা কিন্তু এর থেকে একটু বেশি সমস্যার। অর্থাৎ কখনো কখনো এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে, ঘাড় থেকে নিচের দিকে একটু নামতে পারে, নামে মাঝে মাঝে যখন চাপ বাড়ে, যখন কাজের প্রেশার বাড়ে তখন। 3 নম্বর যে জায়গাটা, সেটা কিন্তু মায়োলোপ্যাথি। এই মায়োলোপ্যাথির জায়গাটা কিন্তু অনেক বেশি সমস্যা, যেখানে কিন্তু নার্ভের উপর এই কোনো একটা চাপের জায়গা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ছে। এবং এখানে কিন্তু একটা পার্শিয়াল, অনেক সময় দেখা যায় যে আমি হাত পা নাড়তে পারছি না, এরকম একটা সেন্সেশন তৈরি হতে পারে। অর্থাৎ মনে হচ্ছে আমার হাত পা কম কাজ করছে, বা একটা হাত বা একটা শরীরের একটা অংশ যেন অকেজো হয়ে পড়ছে, এরকম একটা পরিস্থিতি। বুঝতে হবে যে এই ঘাড়ে পিঠে ব্যথার ব্যাপারটাকে নেগলেক্ট কিন্তু প্রথম দিকে করলেও যদি এই সমস্যাটা না কমে সাধারণভাবে, তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস কিছু তৈরি করতে পারে। এর একটা প্রধান দিক কিন্তু প্রথম যেটা বললাম যে মেকানিক্যাল পেন যেটা, সেটা কিন্তু সাধারণত রেডিয়েট ঘাড় পিঠে নেমে যায় না কিন্তু। আর যেটা হয়, টিপলে একটা জায়গায় ঘাড়ের দিকে একটা জায়গায় ব্যথা হতে পারে, কিন্তু এটার সঙ্গে অন্য কোনো নিউরোলজিক্যাল কিছু সাইন কিছু সাধারণত থাকে না। দ্বিতীয় যে ব্যাপারটা, রেডিকুলোপ্যাথির কথা বলছি, রেডিকুলোপ্যাথিতে কিন্তু ব্যাপারটা আরেকটু ছড়িয়ে পড়তে পারে, হাতের দিকে ছড়াতে পারে এবং অনেক সময় পিঠের দিকে ছড়ায়, কিন্তু মনে হতে পারে যে কোনো একটা যেন জায়গায় নার্ভে টান পড়ছে, কিন্তু খুব অকেজো হয়ে পড়ার মতো কিছু হয় না। কিন্তু মায়োলোপ্যাথি যেটা বললাম 3 নম্বর, সেখানে কিন্তু অবশ হয়ে যাওয়ার মতো কিন্তু কিছু সেন্সেশন থাকতে পারে। এবং সেখানে কি হয় যে ওই স্পাইনাল কর্ডের কোথাও একটা হয়তো ডেভেলপমেন্ট কিছু হয়েছে, স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে, এবং সেই চাপ যদি পড়ে
তাহলে অনেক রকমের জিনিস হতে পারে। এটা বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলবেন অবশ্যই। কিন্তু এই সমস্যাটা যদি হয় তাহলে কিন্তু একটা দিকের স্নায়ুতন্ত্রের অবশতা দেখা দিতে পারে। এই এমআরআই ছাড়া কিন্তু এই ধরনের যে তৃতীয় নম্বরের যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু ধরা পড়বে না, এবং এতে দেখা যায় হাঁটা চলায় অসুবিধা হচ্ছে, আমরা যাকে বলি অ্যাবনর্মাল গেট, সেরকম ধরনের কিছু জিনিস দেখা যেতে পারে। এর সঙ্গে কি হতে পারে যে উপরের দিকে, শরীরের উপরের দিকটা যেন ঠিকঠাক কাজ করছে না, এরকম একটা ব্যাপার কিন্তু কিছু কিছু সময় দেখা দিতে পারে। হাত পায়ের দুর্বলতা যেরকম বললাম কিছু কিছু সময় দেখা দিতে পারে। এর সঙ্গে কিন্তু একটা বলার কথা, যেটা এটা তো সম্পূর্ণভাবে যদি ভাবা যায় যে এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম বা তার সঙ্গে অর্থোপেডিক কিছু প্রবলেম হতে পারে, এবং এটা মেডিকেল সায়েন্সে যারা স্পেশালিস্ট এই জায়গাতে সেটা অর্থোপেডিক, নিউরোলজিক্যাল এবং কিছু কিছু সময় পেন স্পেশালিস্ট তারাও থাকেন, সার্জারির ব্যাপারেও দরকার হতে পারে, এমআরআই যেরকম বললাম করে। এর সঙ্গে পাশাপাশি কিন্তু একটা বড় জায়গা থেকে যায় যেটা কিন্তু মানসিক জায়গা, সাইকোলজিক্যাল। আমাদের কাছে বহু পেশেন্টকে রেফার অনেক সময় করা হয় হসপিটালে দেখার জন্যে যে এদের সঙ্গে কোনো সাইকোলজিক্যাল কিছু সমস্যা জড়িয়ে আছে কিনা, অর্থাৎ এমআরআইতে সেরকম কোনো সমস্যা দেখা গেল না, তখন কিন্তু বুঝতে হবে যে এই ধরনের এই অবশ হয়ে পড়ার সেন্সেশন থাকা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু সাইকোলজিক্যাল। অনেক সময় দেখা যাচ্ছে যেটা মানসিক জায়গার থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে। দুটো খুব সিম্পল জিনিস আমরা এখানে বলে দিই। একটা হচ্ছে স্মোকিংয়ের সঙ্গে এর একটা রিলেশনশিপ আছে, স্মোকিংটাকে বন্ধ করা দরকার। এই স্মোকিং কমিয়ে বন্ধ করার কথা অনেকে ভাবেন, কমিয়ে বন্ধ করা কিন্তু খুব দুষ্কর, কঠিন। অনেকে চেষ্টা করতে পারেন, আমরা অনেক সময় বলে দিই যে দিনে 2 বা 3টে, তার থেকে কিন্তু 2-3টে থাকে না, সেটা গিয়ে দেখা যায় গিয়ে 6টা 7টা 8টা সিগারেটে গিয়ে দাঁড়াচ্ছে, আলটিমেট বন্ধ হচ্ছে না। সিগারেট বন্ধ করাটা কিন্তু খুব জরুরি ব্যাপার হয়ে দাঁড়াবে। এবার মনে রাখতে হবে যে মানসিকভাবে আমাকে কিন্তু তৈরি হতে হবে যে আমি যাতে নতুন কিছু করতে পারি, অর্থাৎ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার হতে পারে, কিন্তু একেবারেই নিজেকে সেইভাবে তৈরি করতে হবে যে আমি ফিজিক্যাল এক্সারসাইজ যাতে করতে পারি। আর আরেকটা জিনিসের সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আমি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি কিনা। ব্লাড প্রেশারের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের এই যে রেডিকুলোপ্যাথি বলা হচ্ছে, এর কিন্তু সমস্যা এই জড়িত আছে। কাজেই এই সিগারেট স্মোকিং এখনকার দিনের যে নতুন নতুন ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে সেটা ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা এটা, এবং যদি দেখা যায় যে তার ডাক্তার বলছেন যে তার অন্য ধরনের সমস্যা নেই, অর্থাৎ ওই যেটা পিঞ্চিং অফ নার্ভ সেরম কিছু নেই, হ্যাঁ, স্পাইনাল স্টেনোসিস বলা হয় বা আরও অন্য ধরনের টেকনিক্যাল টার্ম আছে, সেগুলো নয় সেরম ধরনের, অর্থাৎ সেরম বিপজ্জনক কিছু নয়, তাহলে কিন্তু সাইকোলজিক্যাল দিকটা কিন্তু খুব দরকার। যে রিস্ক ফ্যাক্টর যেগুলো সেগুলো বললাম, যে স্মোকিং, রিস্ক ফ্যাক্টর যেটা বললাম যে এই ব্লাড প্রেশার চেকিং, আর তার সঙ্গে যেটা করতে হবে যে আমি এই ব্যথার ব্যাপারটাকে মন থেকে সরাতে হবে। এখানে কিন্তু আমরা যাকে সিবিটি বলি, এই ধরনের কতগুলো থেরাপি খুব ভালো কাজ করে, অর্থাৎ মনটাকে কি করে অন্যদিকে রাখা যায়, ব্যথার থেকে দূরে রাখা যায়। কারণ কাজ তো করতেই হবে। যারা আইটিতে কাজ করেন এমন তো হতে পারে না যে তারা কম্পিউটারে কাজ করা বন্ধ করে দেবেন, কিন্তু পশ্চারটা ভালো করা দরকার। যেখানে বসে কাজ করছি সেই কম্পিউটার, আমার বসার জায়গা সবগুলো যেন কমফর্ট লেভেলে ঠিকঠাক থাকে, এরগোনমিক্স যেটা বলা হয় সেটা কিন্তু জেনে নেওয়া দরকার বিশেষজ্ঞের কাছ থেকে, যে কীরকম হওয়া উচিত, একই লেভেলে ঠিক যেন আমি কমফর্টেবলি বসে কাজ করতে পারি, আমার হাত পায়ের পজিশন কীরকম হওয়া উচিত সেইগুলো। এবং এর সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ, আমি একটানা বেশিক্ষণ কাজ না করে কাজ থেকে উঠে গিয়ে আমার কিছু এক্সারসাইজ করা, এইগুলো কিন্তু শুরু করতে হবে। দরকার হলে আমি আমার কাজের মাঝখানে 10 মিনিটের জন্যে, অর্থাৎ 2 ঘন্টা বাদে হয়তো 10 মিনিটের জন্য আমি ওই এক্সারসাইজগুলো করে নেব। আমরা শিখিয়ে দিই কী ধরনের এক্সারসাইজ এবং কীভাবে সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। সেইগুলো করলে কিন্তু দেখা যাবে যে আমি কিন্তু অনেকটা ভালো থাকতে পারছি। তা যদি না হয় তাহলে আমরা কিন্তু দেখেছি এই সমস্যা এত বেড়ে যেতে থাকে যে তখন চাকরিতে ছুটি নেওয়ার কথা ভাবতে হতে পারে। এবং আমরা জানি যে আজকাল প্রাইভেট জায়গায় যারা চাকরি করেন তাদের এই ছুটি ছাটা পাওয়াটা কত সমস্যার। কাজেই আমরা বলবো যে আগে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিন যে ঘাড়ে ব্যথা কেন হচ্ছে, কিন্তু অনেক সময় হতে পারে যে এটা সম্পূর্ণ মনের থেকে আসছে বা অনেকটাই মনের থেকে আসছে। কাজেই সেই দিকের কথা ভাবতে হবে, দরকার হলে তার চিকিৎসা দরকার। আজ এই পর্যন্ত।
পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।